ক্রিং 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 হুম হুম ট্রিং ট্রিং ফট শ্মশান কালিকা ক্রিং 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 হুম হুম ক্রিং ক্রিং স্বাহা। পুরবী শঙ্করধ্বনি করতে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি বারণ করলাম। বললাম, এখন এই ঘর হলো মহাশ্মশান। এই শ্মশানেই তো শ্মশানবাসিনী মা তার ৬৪ যোগিনী নিয়ে ঘুরে বেড়ান। শ্মশানে শঙ্করধ্বনি কে করবে মা? সেদিন কলকাতায় বন্ধ। ক্ষমতাসীন দল বিপক্ষ দলের কিছু লোককে খুন করে ফেলেছে, তাই বন্ধ ডেকেছে বিপক্ষ দল। এই রেষারেষি দলাদলি আমার একদম ভালো লাগে না। ক্ষমতার নেশায় মানুষ যে কত নিচে নামতে পারে, এই সব নেতার নেত্রীরা তার জ্বলন্ত প্রমাণ। এক এক সময় মনে হয় পৃথিবীতে বোধহয় প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, বন্ধুত্ব বলে কোথাও কিছুই নেই। সর্বত্র কেবল স্বার্থ আর স্বার্থ। সাধারণ বোকা জনগণকে ঘুঁটি করে মারণ খেলায় খেলে যায় নেতামন্ত্রীরা। মাঝে মাঝে মনে হয় এই কলকাতা শহরটা যেন একটা মানুষের জঙ্গল। এখানে মানুষের মুখোশধারী বাঘ ভাল্লুকেরা ঘুরে বেড়ায়, আর সুবিধে পেলেই বোকা বা দুর্বলের ঘাড় মটকায়। মন খারাপ করে চুপচাপ একা বসেছিলাম বাসার বারান্দার চেয়ারে। হঠাৎ দরজায় কড়াঘাত। শব্দটা বহু পরিচিত। যা ভেবেছি ঠিক তাই। দরজা খুলেই দেখি কিশোরী দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললুম, আরে কি ব্যাপার, হঠাৎ এরকম ধূমকেতুর মতো উদয় হলে যে? কিশোরী হাসতে হাসতে বলল, আর কি করি, অফিস বন্ধ, বেরিয়ে পড়লুম বন্ধের কলকাতায় ঘুরে দেখতে। একা একা বাসায় ভালো লাগছিল না। এটা অবশ্যই ঠিক বলেছ। বন্ধের কলকাতা হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগে। মনে হয় যেন প্রেত ফুরি। ঠিক বলেছ, হন্টেড সিটি। তবে আর ঘরে বসে কেন, চলো একটু ঘুরে আসি। আমি আর বাক্য ব্যয় না করে ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করে চলেছি। সেই দুপুরের দিকে বেরিয়ে ঘন্টা ২ হাঁটবার পর হঠাৎ দুজনে আবিষ্কার করল আমরা মটলেনের কাছাকাছি এসে পড়েছি। কিশোরী বলল, এত দূর যখন এসেই পড়েছি, তখন একবার তারানাথের বাড়ি ঘুরে এলে হয় না? তা মন্দ হয় না, বুঝেছ। এমন বিস্বাদ বিচ্ছিরি দিনটা তারানাথের গল্প শুনে তবে একটু ভালো হবে, বুঝলে। গল্প না বলে বলো গোল গল্প। হ্যাঁ, কোথা থেকে যে লোকটা এত গল্প পায় কে জানে। তা সে যাই বলো বাপু, গল্পগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলো। কোথা দিয়ে যে সময় কেটে যায় তত্তরিয়ে তার খেয়ালই থাকে না। কথা বলতে বলতে আমরা কখন যেন এসে পৌঁছে গেলাম তারানাথের ঠিক বাড়ির দরজায়। নক করতে যাব এমন সময় কিশোরী বলল, এই যা, পাসিং শোটা কেনা হয়নি, একটু দাঁড়াও, মনের দোকান থেকে 1 প্যাকেট পাসিং শো নিয়ে আসি। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। কিছু গরম গরম ভাজাভুজি না হলে তো আর তারানাথের গল্প জমবে না। কিন্তু এই বন্ধের বাজারে কি কোনো দোকান খোলা থাকবে বলো? আমাদের কপাল ভালো, একটা পান সিগারেটের দোকানে একটুখানি ফাঁক করে রেখে বেচাকেনা চালাচ্ছিল। আমরা চুপি চুপি গিয়ে সেখান থেকে 1 প্যাকেট পাসিং শো কিনে নিলাম। গরম কিছু অবশ্য পাওয়া গেল না, তবে মিষ্টির দোকানটার পাশের একখানি সরু দরজাটা খোলা ছিল। সেখানে দিয়ে ঢুকে 1 বাক্স নলেন গুড়ের সন্দেশ কিনে নিয়ে সোজা হাজির হলাম তারানাথের বাড়ি। শুনশান মটলেন। মাত্র 2 বার ঠকঠক শব্দ করতেই দরজা খুলে দিল চারি। মুচকি হেসে বলল, আসুন কাকু, বাবা বাড়িতেই আছেন, আপনারা বসুন, আমি বাবাকে খবর দিচ্ছি। চারি চলে যেতে আমরা তারানাথের বৈঠকখানায় 2খানা চেয়ার দখল করে বসে পড়লাম। সেটাকে বৈঠকখানা বললে অবশ্য বেশি বলা হবে। বারান্দার একটা কোণে খান 3 চেয়ার পেতে একটু বসার জায়গা করা হচ্ছে। এখানে বসলে দূরে রাস্তাটা চোখে পড়ে, আর দেখা যায় খানিকটা দূরে দত্তদের পোড়ো ভিটের উপর দাঁড়িয়ে থাকা 2টো সুপুরি গাছের মাথার উপরে একখানা আকাশ। খা খা দুপুরে চিল উড়ে বেড়াচ্ছে নীল আকাশের মাঝখান বেয়ে।
অন্যমনস্ক হয়ে পড়েছি, এমন সময় হুঁশ ফিরল তারানাথের গলার আওয়াজে। কি আশ্চর্য, তোমাদের কথাই তো ভাবছিলুম এতক্ষণ। একেই বোধহয় বলে টেলিপ্যাথি। বসো বসো বসো। ওরে চারিমা, একটু চায়ের ব্যবস্থা করতো। চারিকে চায়ে অর্ডার দিয়ে তৃতীয় চেয়ারখানা টেনে নিয়ে জমিয়ে বসলো তারানাথ। আমি বললাম, বন্ধের দিন ঘরে বসে থেকে বোর হচ্ছিলাম ঠাকুরমশাই, তাই চলে এলাম হাঁটতে হাঁটতে। তা বেশ করেছ। তোমরা এলে কথায় কথায় অনেক পুরনো কথা মনে পড়ে যায়। ওহ, কি সব দিন কাটিয়েছি এককালে। কথা শেষ করেই তারানাথ পাশিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। কিশোরী পলতে ধরিয়ে দেওয়ার জন্যই হয়তো বলল, আচ্ছা ঠাকুরমশাই, এই এখনকার মতো আপনাদের সময়ও ওই রকম মারামারি খুনোখুনি তখন হতো? তারানাথ পাশিংশোয় গোটা 2-4 টান দিয়ে বলল, ঘটতো কি, বরং বড় বাড়ির ভেতরে পরিবারের মধ্যেই নিঃশব্দে কত খুন হয়ে যেত। আশেপাশের নিরীহ মানুষজনের মধ্যেই লুকিয়ে থাকতো কত নরপিশাচ। কেউ বুঝতেই পারতো না, চিনতেও পারতো না তাদেরকে। ভাবতো হয়তো সাধারণ অসুখ বিসুখ হয়েছে। আসলে সেসব হতো তন্ত্রের অবিচার ক্রিয়ার ফলে। অবিচার ক্রিয়া? সেটা আর কি ঠাকুরমশাই? অবিচার হলো তন্ত্রের সৎক্রিয়া। যোগিনী তন্ত্রে লেখা আছে, শান্তি বর্ষ স্তম্ভ নানি বিদ্বেষ্য উচ্চাটনে তথা মারণং পরশমানি সৎকর্মর্দম প্রকৃতিতম। মানে হলো সম্বয়ন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচাটন, মারণ, এই 6 রকম প্রক্রিয়া দ্বারা মানুষের ক্ষতি সাধন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। কিশোরী ফিক করে হেসে বলল, শুরু হলো গুলমারা। তারানাথ সিগারেটে বড় বড় 2টো টান দিয়ে বলল, কি বিশ্বাস হচ্ছে না তো? থাক তাহলে, শুনে কাজ নেই। আমি কিশোরীকে কোনো দিয়ে জোরসে একটা গুঁতো মেরে বললাম, কিশোরী কথা ছাড়ো তো ঠাকুরমশাই, আমি আপনার প্রতিটা গল্প বিশ্বাস করি। আপনি বলুন। আমি অধীর হয়ে বসে আছি শুনবার জন্য। তারানাথের মুখের সিগারেটটা ততক্ষণে শেষ হয়ে গেছে। নেভা অংশটুকু ছাইদানে রাখতে রাখতে সে শুরু করলো, সে অনেক দিনের কথা। তখন সবে কিছুদিন হলো কলকাতায় এসেছি। হঠাৎ একদিন এই বেলা 10টা-11টা নাগাদ এক ভদ্র মহিলা এলো আমার বাড়িতে। বয়স বেশি নয়, এই 20-22 বছর হবে। আমাকে দেখেই একেবারে হাউমাউ করে খেতে 2টো পা জড়ি ধরে বলল, আমার মেয়েটাকে বাঁচান ঠাকুর মশাই, আপনি না বাঁচালে মেয়েটা আমার বেঘরে মারা যাবে। কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়েটাকে কেউ বান মেরেছে। আজ 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটা কিছু খায় না। জোর করে খাওয়ালেও বমি করে দেয়। বমির সঙ্গে বেরিয়ে আসে থাবা থাবা রক্ত। ঘুমের মধ্যে চিৎকার করে করে ওঠে, বলে, মেরো না, ছেড়ে দাও। চিৎকার করতে করতে জ্ঞান হারায়। মেয়েটাকে বাঁচান ঠাকুর মশাই। কোথায় থাকো তুমি? আমি বারুইপুরের কাছে একটা গ্রাম চরণে থাকি। সেখান থেকে এখানে আসতে 3 ঘন্টা লেগেছে। এক্ষুনি বের হয়ে পড়লে বেলা 2-2-2:30-র মধ্যেই পৌঁছে যেতে পারবো। চলুন ঠাকুর মশাই, এক আত্মীয়ের মুখে আপনার খুব নাম শুনে অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আমি আর না করতে পারলাম না। তখনই স্নান সেরে বেরিয়ে পড়লাম, সঙ্গে সেই ক্যাম্বিসের ব্যাগখানাও। তার মধ্যেই আবার দরকারি জিনিসপত্র সব থাকে। নানা জায়গা থেকে খুঁজে পেতে জোগাড় করা সব দুর্লভ জিনিস। কিশোরী বলে উঠল, যেমন কিরকম সব দুর্বল জিনিস ছিল সেই ব্যাগে? তারানাথ পাশিংশোর প্যাকেট থেকে আর একটা সিগারেট বার করে ধরাতে ধরাতে উত্তর দিতে লাগলো, সে কি আর একটা জিনিস ভাই, কত রকমের সব অদ্ভুত জিনিস। প্রথমেই বলি, তন্ত্রমতে আসনে বসতে হলে 5টি মরার মাথার উপর পঞ্চমূর্তির আসন করতে হয়। ওই 5টা মরা আবার হতে হবে অপঘাতে মৃত্যু হওয়া চণ্ডালের মরা। যেমন
সাপে কাটা, বাজ পড়া, জলে ডোবা, গলায় দড়ি কিংবা আগুনে পোড়া। বিভৎস সব ব্যাপার যাকে বলে আর কি। আসলে বসতে হলে হরিণের কিংবা বাঘের চামড়ায় প্রশস্ত, কিন্তু তার অনেক দাম। তাই সাধারণ কম্বলের আসনের মাঝখানে ছোট্ট এক টুকরো ভাগ্য চামড়া সেলাই করিয়ে নিয়েছিলাম। তারপর দরকার রুদ্রাক্ষের মালা, তারপর ধরো তান্ত্রিকের রক্তাম্বর, তারপর দরকার নরকটি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? সেটি হলো একটি মানুষের কপালের হার। একমাত্র ওই পাত্রেই পিশাচী দেবীকে মদ্য উৎসর্গ করা উচিত, কিন্তু যারা জোগাড় করতে পারে না তারা মৃৎ পাত্রে কিংবা নারকেল মালায় মদ্য উৎসর্গ করে। কিশোরীকে হাজার বলা সত্ত্বেও টুক করে একটু ফুট কাটলো। কিন্তু ঠাকুর মশাই, এসব হারমোনটা আপনি জোগাড় করলেন কোথা থেকে? এখনকার দিনে সবাই শ্মশানে সৎকার করে থাকে, কিন্তু সেকালে গরিব চাড়াল মুচি মেথররা সৎকার করবার খরচ জোগাতে না পেরে নদীর চড়ায় ফেলে রেখে আসত। পরনি শরৎ চাটুর্যের অভাগী স্বর্গে ওই রকম মুখে একটু খড়ের নুড়ির আগুন ছুঁয়ে দিয়ে ফেলে আসতো নদীর চড়ায়। শেয়াল শকুনে খেয়ে অবশিষ্ট পড়ে থাকতো গঙ্গালখানা। তারপর যা বলছিলাম শোনো। তারানাথ আবার শুরু করার আগে চারি ঢুকলো 3 কাপ চা আর পাঁপড় ভাজা, বাদাম ভাজা দিয়ে 3 বাটি মুড়ি মাখা নিয়ে। তারানাথ এক গাল মুড়ি তুলে নিয়ে বলল, তোমরাও খাও, বেশ মেখেছে মুড়িটা চারি। আমরা খেতে থাকলাম আর তারানাথ বলতে শুরু করলো, হ্যাঁ, কি বলছিলাম যেন? কি কি থাকে আমার ঝোলায়? সবে আকরদের মূল খুব সহজে পাওয়া যায় না, খুব দুর্লভ বস্তু। 3 মুখী রুদ্রাক্ষ, সাদা ধবধবে ডাব, শ্বেত করবীর ফুল, শ্বেত অপরাজিতার লতা, আরও অনেক রকম জিনিসপত্র যা তোমাদের বলা যাবে না। আমি বললাম, ওসব থাক, আপনি বরং বলুন তারপর কি হলো। তারানাথ এক মুঠো মুড়ি মাখা তুলে আরাম করে চিবোতে চিবোতে বলল, সব কিছু গুছিয়ে নিয়ে দুপুরের ট্রেন ধরে পৌঁছে গেলুম ওদের গ্রামের চরণে। বেশ বধিষ্ণু গ্রাম, আধা শহরও বলা যায়। যে বউটি আমাকে নিতে এসেছিল তার নাম পুরবী। বড় রাস্তা থেকে অনেকটা ভেতরে গিয়ে একটা কানা গলির শেষ প্রান্তে ওদের বাড়ি। বেশ অবস্থা ভালো, দোতলা পাকা বাড়ি, সামনে এক চিলতে বাগান, সেখানে নানা রকম মরশুমি ফুলের গাছ, দেখলে চোখ জুড়িয়ে যায়। বাইরে থেকে দেখলে কোথাও কোনো অসঙ্গতি নেই। আমাকে নিয়ে পুরবী বাড়ির মধ্যে এলো, তারপর ডাকলো, বনি, ও বনি, শিগগিরই আয় তো বোন, 1 ঘটি জল নিয়ে। দেখ ঠাকুর মশাইকে নিয়ে এসেছি, ও অনেক সাধ্য সাধনা করে। একটু পরেই দেখলাম একটা বছর 17-18 মেয়ে ঢুকলো বৈঠকখানার ঘরে। মুখখানা দেখতে পুরবীর মতোই অবিকল, কিন্তু পুরবীর চেহারার মধ্যে একটা সুন্দর সুকোমল মামা ভাব আছে। কিন্তু ওই মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা উগ্রতা। মেয়েটা ঘরে ঢুকেই আমাকে বেশ ভালো করে একবার দেখে নিল, তারপর ঘটির জল ঢেলে দিল পায়ে। পুরবী একটা গামছা এনে নিয়ে পা মুছিয়ে দিল, তারপর চেয়ার টেনে বসতে দিল। আমি বললাম, এখন বসবো না মা, আগে খুকিকে দেখি, আমাকে তার কাছে নিয়ে চলো তো। পুরবী আমাকে সঙ্গে করে বড় একটা শোবার ঘরে নিয়ে এলো। বুঝলাম এই ঘরটাই পুরবী আর ওর স্বামী শোবার ঘর। কারুকার্য করা বিশাল খাটের একপাশে মেয়েটার কুকড়ে গুটি সুটি মেরে শুয়ে আছে। মনে হচ্ছে যেন খাটের সঙ্গে মিশিয়ে গেছে শরীরটা। ফ্যাকাশে গলার রং, মাথার চুলগুলো লালচে। আমি গিয়ে পাশে বসে গায়ে হাত রাখলাম। বাচ্চাটা চমকে আমাকে দিয়ে তাকালো, তারপরই চিৎকার করে উঠল অমানসিক গলায়। আমি চমকে উঠলাম। ওর মা দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিতেই দেখলাম মেয়েটা 2 হাত দিয়ে বুকের মধ্যে আঁকড়ে আছে একটা প্লাস্টিকের পুতুল, আর পুতুলটার ঘাটটা ভাঙা, ঠিক যেন কেউ ঘাটটা মুটকে পুতুলটার ভেঙে দিয়েছে। পুতুলটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম একটা কালো ছায়া যেন ঘিরে আছে পুতুলটাকে।
আমি তক্ষুনি পুরবীকে বললাম, এটা এখানে কেন? এটা এক্ষুনি ফেলে দাও, এক্ষুনি বাইরে ফেলে দাও এটাকে। তুতুল মানে ওই ছোট্ট মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল। খুকু, তোমার মা নতুন পুতুল কিনে দেবে, ওটা তো একটা ভাঙা পুতুল, ফেলে দাও বলছি। তুতুল আরো জোরে কাঁদতে লাগলো। পুতুল বুকে আঁকড়ে ধরে চিল্লে চিল্লে কাঁদতে লাগলো সে। আমি জোর করে পুতুলটা কেড়ে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম পেছনের বাঁশ বাগানের মধ্যে। তুতুলের মাকে বললাম, বাড়িতে আর কোনো পুতুল নেই? তার মা বলল, হ্যাঁ রয়েছে, ভালো ভালো দামি দামি পুতুল আছে, কিন্তু ওর নাকি ওটাই চাই। আমি বললাম, এই পুতুলটার জন্য ওর এই অসুখ, পুতুলটা মন্ত্রপুত, এবার একটা তত্ত্বায়ন করব, মেয়ে তোমার ভালো হয়ে উঠবে। একটু পরেই পুরবীর স্বামী অফিস থেকে ফিরলেন। অতি সুন্দর রূপবান যুবক, কথাবার্তাও খুব অমায়িক। গল্পে গল্পে বেশ আলাপ জমে গেল আমার সঙ্গে। দেখলাম ভদ্রলোকের বেশ পড়াশোনাও আছে, নানা বিষয়ে অগাধ জ্ঞান। কথায় কথায় জানা গেল আমাদের ওই দিকেই ওর দেশ, সেখানে জমি জমা আছে। কলকাতায় চাকরি করে ভালো বিলিতি কোম্পানিতে, মাঝে মাঝে দেশে যায়। সম্প্রতি শাশুড়ি মারা যাওয়ায় শালিটিকে তার কাছে এনে রেখেছে। আমি বললাম, কতদিন হলো শালি আছে? ভদ্রলোক বলল, তা মাস 2 হবে। ভাবছি ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেব মেয়েটার। আপনি তো নানা জায়গায় ঘোরেন, দেখবেন তো ঠাকুরমশাই, ভালো ব্রাহ্মণ পাত্র থাকে যদি কেউ, তাহলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। লক্ষ্য করলাম দরজার আড়ালে শট করে কেউ যেন সরে গেল। অনুমানে বুঝলাম আর কেউ নয়, ওই পুরবীর বোন করবেই লুকিয়ে আমাদের কথা শুনছিল। রাতের খাওয়ার জন্য ডাক পড়ল। আমি মুখ হাত ধোয়ার জন্য বারান্দায় পাশে কলতলার দিকে যেতে যেতে ওদের শোবার ঘরের দিকে চোখ পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আঁতকে উঠলাম ভয়। পুতুলটা যথারীতি তুতুলের কোলে, আর তার মাসি তাকে গল্প বলে ঘুম পাড়াবার চেষ্টা করছে। আমি চিৎকার করে বলে উঠলাম, কি করে অলক্ষণে পুতুলটা এখানে আবার এলো? কে আনলো এটা? তারানাথ হঠাৎ খুব অন্যমনস্ক হয়ে গেল। চুপ করে এক মনে 500 প্যাকেট থেকে নতুন একটা সিগারেট তুলে নিয়ে এক মনে টান দিয়ে যেতে লাগলো। আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? পুতুলটা কি করে আবার ঘরে এলো সেটাই সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিছু বলতে পারল না। করবিবারে তুতুলের মাসি বলল ওটা সে তুতুলের হাতেই দেখেছে। আমি বুঝতে পারলাম এভাবে চললে মেয়েটাকে বাঁচানো সম্ভব নয়। এই মাত্র 1 ঘন্টার মধ্যে মেয়েটা মনে হলো আরো যেন রক্তশূন্য আর নির্জীব হয়ে পড়েছে। আমি আর ঝুঁকে নিলাম না, পুতুলটা কেড়ে নিয়ে জ্বলন্ত উনুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে গেল পুতুলটা। আমি বারান্দা থেকে নেমে উঠোনের কলে মুখ হাত ধুয়ে নিলাম। বারান্দা দিয়ে হেঁটে ফিরছি খাওয়ার জায়গায়। আসার সময় উঁকি মেরে বড় ঘরের খাটের উপর তুতুলকে একবার দেখতে গিয়ে যা দেখলাম, তাতে তো আমার চক্ষু চড়ক গাছ। তুতুল 2 চোখ বন্ধ করে হাত মরার মতো পড়ে আছে, আর তার কোলের মধ্যে 2 হাতে জড়িয়ে ধরা সেই ঘাড় ভাঙা পুতুলটা যেন খিলখিল করে হাসছে আমার দিকে তাকিয়ে। আমার গায়ের লোম সব খাড়া হয়ে গেল। আমি মুহূর্তের মধ্যে ঠিক করে নিলাম কি করতে হবে। পুরবীকে ডেকে বললাম, মা, আজ আর খাওয়া হবে না আমার, এক্ষুনি পুজো বসতে হবে আমাকে। তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দাও তো আমায়। আর এখনই যেখান থেকে পারো 1 বোতল মদ আর কাঁচা মাংসের ব্যবস্থা করো দেখি। সময় নষ্ট করা চলবে না। পিশাচ আমার আসার খবর জানতে পেরে রেখেছে। সে এই রাত্রেই তার কাজ শেষ করতে চাইবে, তাই দেরি করলে বাঁচানো যাবে না মেয়েটাকে। তারপর কি হলো? তারানাথ 1 গ্লাস জল খেলো, তারপর আবার বলতে শুরু করলো। আমার কথা শুনে তো আকুল হয়ে কাঁদতে লাগলো তুতুলের মা। আমি বললাম, দেখলেই তো, তোমাদের চোখের সামনেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলাম ওই পুতুলটাকে। প্লাস্টিকের পুতুল, তাও দেখো আমনা আমনি আবার হাজির হয়ে গেছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ওটা কোনো সাধারণ পুতুল নয়, নির্ঘাত ওর মধ্যে আশ্রয় নিয়েছে কোনো পিশাচ। তারানাথ এবার থামলো।
বুঝতে পারলাম তার চোখে কি খুঁজছে। আমি নলেন গুড়ের সন্দেশের প্যাকেটখানা খুলে তারানাথের সামনে এগিয়ে দিল। তারানাথ তার থেকে একখানি মাত্র তুলে নিয়ে চিবোতে চিবোতে বলল, ওরে চারি, এটা তুলে রাখ, চাপা দিয়ে রাখিস যেন বেড়ালে না খায়। এ পাড়ায় বড্ড বেড়ালের উপদ্রব। আমি আর কিশোরী মুখ চাচাই করতে লাগলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারানাথ আবার তার গল্প শুরু করতে আমরা নলেন গুড়ের সন্দেশে দুঃখ ভুলে গল্পের মধ্যে তলিয়ে গেলুম। রাত তখন 11টা প্রায় বাজে, বুঝলে। রাত 12টাতেই শুরু করতে হবে কাজ, তার মধ্যে সব গুছিয়ে সাজিয়ে নিতে হবে। রঘুকে বললাম আমার কিছু শুকনো কাঠ আর কিছু বালি লাগবে। নদীর চড়ায় কিংবা নির্জন পাহাড় চূড়ায় হোমের জন্য বালির দরকার হয় না, কিন্তু গৃহস্থ বাড়িতে হোম করতে হলে বালির দরকার হয়। আমি পূজার ঘর থেকে শুনতে পেলাম পুরোপুরি যেন তার বোনকে বলছে, জানা বোন, পাশেই নতুন বাড়ি তৈরি হচ্ছে, ওখান থেকে একটু বালি নিয়ে আয়। কিন্তু মেয়েটা হুঙ্কার দিয়ে বলে উঠল, আমি এসব পারবো না, যাও নিজে নিয়ে আনো। এসব পুজো টুজো আমার একদম ভালো লাগে না। আমি কলেজে পড়ি, সায়েন্স নিয়ে। কোথাকার কে এক ভণ্ড এসে তোমাদের মাথায় হাত বুলিয়ে মোটা টাকা নিয়ে চলে যাবে, ওসবের মধ্যে আমি নেই। ওরে চুপ কর, চুপ কর, উনি পাশে ঠাকুর ঘরে আছেন, শুনতে পাবে। করবি শুনল না, বড় আরো জোরে জোরে যেন আমাকে শুনিয়ে শুনিয়েই বলতে লাগলো। আমি বাড়ি চলে যাব আজই, এক্ষুনি। অসহ্য লাগছে আমার। আমি সেই ভাগে বুড়োবিকে ডাকলাম। ও পুজোর ঘরে আমার কাছে এলে বললাম, যেভাবে পারো তোমার বোনের যাওয়াকে আটকাও। কিন্তু করবি তত করে সুটকেস হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। পুরবি কত করে বলল, এত রাতে বাস ট্রেন কিছু পাবি না, সেই স্টেশনে বসে থাকতে হবে। কিন্তু করবি কোনো কথায় কর্ণপাত করলই না। কারো দিকে না তাকিয়ে সে গট গট করে হেঁটে চলে গেল। আমি পুরবিকে বললাম, ভেবো না, ওকে ফিরে আসতেই হবে, এখানে ওকে ফিরে আসতেই হবে। একে তো সন্তানের ওই রকম অসুখ, তার উপর বোনের এই ব্যবহারে মেয়েটা কেমন যেন বোবা হয়ে গেল। চুপ করে পুজোর ঘরের বাইরে বসে আমার কাজকর্ম দেখতে লাগলো আর দু চোখ মুছতে লাগলো। আমি আমার পঞ্চমন্ডির আসন সাজিয়ে বসলাম। তার মানে বাঘচালের নিচে 5টা অপঘাতে মরা চণ্ডালের মাথা, যেগুলো আমি সঙ্গে করেই এনেছিলাম, সেগুলো সাজিয়ে নিয়ে বসে পড়লাম। বালি আর কাঠ এনে দিল পুরবীর স্বামী সৌমে। যজ্ঞকুণ্ড তৈরি। আমি বসার আগে সেই ক্যাম্বিসের ব্যাগ থেকে তসরের লাল ধুতিখানা বের করে কপালে রক্তচন্দনে তিলক এঁকে নিয়েছি। পুরবী শঙ্করধ্বনি করতে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি বারণ করলাম। বললাম, এখন এই ঘর হলো মহাশ্মশান। এই শ্মশানেই তো শ্মশানবাসিনী মা তার 64 যোগিনী নিয়ে ঘুরে বেড়ান। শ্মশানে শঙ্করধ্বনি কে করবে মা? পুরবী দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে রইল। রুগ্ন ঘুমন্ত শিশুটিকে নিয়ে বড় ঘরে বিছানায় বিশ্রাম নিচ্ছে তার স্বামী। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। রাত 12টা বাজে কাঁটায় কাঁটায়। আমি চোখ বন্ধ করে এক মনে বীজ মন্ত্র জপ করতে শুরু করে দিলাম। হোম হোম ট্রিং ট্রিং ফট ফট শ্মশান কালিকা ক্রিং ক্রিং ট্রিং হোম হোম ক্রিং ক্রিং স্বাহা। চোখ বন্ধ করে আমার গলার রুদ্রাক্ষের মালায় জপ করে যেতে লাগলাম 1008 বার। ক্রমে আমার চারপাশ থেকে জগৎ সংসার মুছে গেল। শুধু আমার কপালের মাঝখানে একগা চক্রে উজ্জ্বল নীল আলোর এক বিন্দু। সমস্ত চৈতন্য সেই বিন্দুতে। জগৎ সংসার তলিয়ে গেছে সেই বিন্দুতে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোথাও আর কিছুই নেই, এমনকি আমিও নেই। শুধু সেই বিন্দু, তীব্র নীল আলোর একটি ফোঁটা। আমার ধ্যান যখন ভঙ্গ হলো, তখন সমস্ত ঘরখানা এক অদ্ভুত সুগন্ধে ভরে গেছে। এ কোনো ধূপ ধুনো বা চন্দন অগ্নির গন্ধ নয়, এ হলো সেই হাকিনী দেবীর অঙ্গের সুবাস। দারুণ পিশাচির কবল থেকে রক্ষা করতে এই হাকিনী দেবীকেই আমার কাছে পাঠিয়েছেন মা।
তারানাথ একটু থামল। পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে চোখ বন্ধ করে টান দিতে লাগলো তাতে। কিশোরী বলে উঠল, হাগেনি কি ঠাকুর মশাই? তারানাথ কিছু না বলে চোখ বন্ধ রেখে সিগারেটে আরো কটা টান দিয়ে বলল, হাকিনিকে ভুলে গেলে? বীরভূমের শ্মশানে সেই মাতু পাগলি তো ওই হাকিনি সিদ্ধ। ওরা সব মায়ের অনুচরী সহচরী, প্রচন্ড ক্ষমতার অধিকারী এরা। ডাকিনি, হাকিনি, শাকিনি এই 3 শক্তি মায়ের অষ্টপ্রহরের সঙ্গিনী। এরা পারে না এমন কোনো কাজই নেই। তারপর আরো বেশ কিছুক্ষণ চুপচাপ ধূমপান করার পর পোড়া সিগারেটের শেষটুকু নারকেলের মালায় অ্যাস্টের মধ্যে গুজে দিয়ে তারানাথ আবার শুরু করলো গল্প বলা। এই হাকিনি ডাকিনি এরা ঠিক কোনো দেবী নন, দেবী শক্তির একটা অংশ। নিম্নতন্ত্রের সাধনা যারা করে তারা এইসব দেবী শক্তি লাভ করে। মাতু পাগলি আমাকে তাড়িয়ে দেওয়ার আগে এই হাকিনি শক্তিকে বশ করার মহাবিদ্যে শিখিয়ে দিয়েছিলেন, আর সেই সঙ্গে আরো একটা কথাও বলে দিয়েছিলেন। মাতু পাগলি বলে দিয়েছিল, এই হাকিনিকে যদি কোনো খারাপ কাজ করাস তাহলে ও শক্তি তোর কাছ থেকে চিরতরে চলে যাবে, আর যাওয়ার আগে তোর ভয়ানক ক্ষতি করে দিয়ে যাবে। মনে থাকে যেন। মনে রাখিস, হাকিনিকে দিয়ে এই কাজ করানো কাল কেউটে নিয়ে খেলা দেখানোর থেকেও ভয়ঙ্কর। তাই আমি নিতান্ত প্রয়োজন না হলে হাকিনি শক্তিকে জাগাই না। সেদিন স্পষ্ট বুঝতে পারছিলাম এই বাচ্চাটাকে কোনো দুরন্ত পিশাচ একেবারে নিজের মুঠোর মধ্যে পুরে ফেলেছে। এখনই একে তাড়াতে না পারলে বাচ্চাটাকে কোনো মতে বাঁচানো যাবে না। তাই আমি অত্যন্ত নিরুপায় হয়ে সেদিন হাকিনি শক্তিকে জাগিয়ে তুললাম। হাকিনি নিজের উপস্থিতি জানিয়ে দেওয়ার পরই আমি হোমকুণ্ড জ্বালিয়ে দিলাম। একে একে আহুতি দিতে লাগলাম মন্তপ্রুত মাংসের টুকরোগুলো। আহুতির সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে উঠতে লাগলো আগুনের লেলিহান শিখা, যেন 1000 বছরের উপবাসীকেও লক্ষ লক্ষ জীব বের করে চেটে পুটে খেয়ে নিচ্ছে সেই আগুনে উৎসর্গ করা খাদ্যগুলো। এখন পোড়া মাংসের উগ্র কটু গন্ধে ভরে উঠেছে ঘর। এবার আমি বাচ্চাটার মাকে ডেকে বললাম, পূরবী, যাও তো মা, এই ঘাড় ভাঙা পুতুলটাকে আমার কাছে নিয়ে এসো। পূরবী সঙ্গে সঙ্গে ছুটে গেল পাশের ঘরে। বাচ্চাটা ঘুমোচ্ছিল, কিন্তু কিছুতেই পুতুলটাকে পূরবী ছাড়তে পারল না মায়ের কোল থেকে। যেন আঠার মতো মেয়েটার চামড়ার সঙ্গে একেবারে লেগে গিয়েছিল পুতুলটা। পূরবী ছুটে এসে আমাকে বলল, কিছুটা ছাড়তে পারলাম না ঠাকুর মশাই, ওটা যেন ওর গায়ের সাথে একেবারে আঠার মতো আটকে গিয়েছে। ঠিক আছে, মেয়েকে কোলে নিয়ে এখানেই আমার পাশে চুপ করে বসে থাকো তুমি। এবার পূরবী উঠে গিয়ে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে আমার পাশে এসে বসলো। আমি যথারীতি মন্ত্র উচ্চারণ করতে করতে ওমের আগুনে মাংসের আহুতি দিয়ে যেতে লাগলাম। দেখতে দেখতে মাংসের ছোট ছোট টুকরোগুলো সব শেষ হয়ে গেল। তখন আমি বড় একটা টুকরো নিয়ে তার উপর পূরবীর বোন করবীর নামটা আঙুল দিয়ে লিখলাম। তারপর সেটা আহুতি দিলাম হোমের আগুনে। আগুন 3 গুণ লাফিয়ে উঠল আকাশে, সেই সঙ্গে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। কালো ধোঁয়ার মেঘে ভরে গেল ঘর, চোখ মেলে তাকানো যাচ্ছে না চারিদিকে। এইভাবেই কেটে গেল কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর ওই ধোঁয়ার মধ্যে দেখলাম করবী যন্ত্রচালিতের মতো পায়ে পায়ে ঘরের এক ধারে এসে চুপ করে দাঁড়ালো। চোরের মতো চুপি চুপি মাথা নিচু করে আছে সে। এবার আমি নরকটির মধ্যে মদ ঢালতে লাগলো। হোমের আগুনে মদ আহুতি দিতেই আগুন ছিটকে ছিটকে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো আকাশের দিকে। সেই মন্ত্র পড়া মদ এইবার এক আঁচলা নিয়ে ছড়িয়ে দিলুম করবীর গায়ে। পশুর মতো আওয়াজ করে চিৎকার করে উঠল মেয়েটা। আমি তার দিকে তাকিয়ে বললুম, কে তুই? কেন এসেছিস সেখানে? মেয়েটা বিচ্ছিরি খ্যান খ্যানে গলায় বলতে শুরু করলো, বলবো না, বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। আমিও ছাড়বো না। আঁচলা আঁচলা করে মদ নিয়ে ছিটি দিতে লাগলো মেয়েটার গায়ে। সে চিৎকার করতে লাগলো, মাটিতে লুটিয়ে পড়ে আছাড়ি পিছাড়ি খেতে লাগলো অসহ্য জ্বালায়।
শেষ পর্যন্ত আর পারল না। 2 হাত জোর করে সে বলল, বলছি বলছি সব বলছি, আর মেরো না আমার, আর মেরো না। আমি এবার তাকে কড়া গলায় জিজ্ঞেস করলুম, বল তুই কে? আমি পিশাচি। কেন এসেছিস এখানে? দিদির সংসারটা ছাড়খাড় করে দেব বলে। কেন? দিদি কি করেছে তোর? আমি সহ্য করতে পারি না ওর এত সুখ, সুন্দর বউ, সুন্দর বাড়ি, সুন্দর বাচ্চা, হিংসা আমার সারা শরীর চলে যায়। তাই ওর মেয়েটাকে খেতে এসেছি আমি, তারপর ওকেও খাবো। খাওয়াচ্ছি, আঁশ মিটিয়ে খাওয়াচ্ছি তোকে। কোথায় আছিস তুই? পুতুলের মধ্যে। ছেড়ে চলে যা, এক্ষুনি চলে যা, চলে যা বলছি এখান থেকে। না গো, যেতে পাচ্ছি না, ছেড়ে দাও বলছি, পায়ে পড়ি তোমায়, ছেড়ে দাও। আমি এখানে থাকবো, পুতুলকে খাবো খাবো খাবো। আমি এবার দাঁড়িয়ে উঠে হোমকুণ্ড থেকে একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে করবীর গায়ে বসিয়ে দিলাম এক ঘা। আসলে সে তো আর তখন করবী নয়, সে তো আসলে ওই পিশাচি। মার খেয়েই ধরবর করে উঠে বসলো মেয়েটা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমাকে মেরো না, মেরো না, মেরো না। আমি ফের সেই পোড়া কাঠের বাড়ি আবার এক ঘা বসিয়ে দিলাম মেয়েটার গায়ে। আর সঙ্গে সঙ্গে সেই ঘাড় ভাঙা পুতুলটা নট করে যেমন গরু বাছুরের পা থেকে চোখ পড়ে যায়, ঠিক তেমন করে পুতুলটা পড়ে গেল তুতুলের কোল থেকে। আর মুহূর্ত মাত্র দেরি না করে আমি ওই অভিশপ্ত পুতুলটাকে হোমকুণ্ডের মধ্যে ফেলে দিলাম। দাও দাও করে জ্বলে উঠল পুতুলটা। এবার বিশ্রী রাবার পোড়া গন্ধে গোটা ঘরটা ভরে উঠল। পুতুলটা ছিল রাবারের। পুতুলটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল পর আমি হোমের ভস্য এক মুঠো তুলে নিয়ে ছড়িয়ে দিলাম করবীর গায়ে। ঠিক যেন ঘুম থেকে উঠে বসলো মেয়েটা। তারানাথ থামলো এবার। পাসিংশোর প্যাকেট থেকে শেষ সিগারেটটা তুলে নিয়ে ধরিয়ে মন দিয়ে টানতে লাগলো। কিশোরী বলল, জলজ্যান্ত একটা মেয়ে হঠাৎ পিশাচ হয়ে গেল, এটা কি করে সম্ভব ঠাকুরমশাই? তারানাথ সিগারেটে দুটো শুকটান দিয়ে বলল, সবই সম্ভব ভায়া, এ দুনিয়ায় অসম্ভব বলে কিচ্ছু নেই। মানুষের অবচেতন মনের মধ্যে ঈর্ষা, লোভ, কাম, ক্রোধ এইসব ভাব যখন তীব্র হয়ে ওঠে, তখন পিশাচ এসে বাসা বাঁধে তার মধ্যে। তারা তো সদা সর্বদাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, খালি চোখে দেখা যায় না, তবে সাধু পুরুষরা তা বুঝতে পারে। আমি বাড়িতে ঢুকেই ওই মেয়েটার চারিদিকে একটা অদৃশ্য কালো বলয় লক্ষ্য করেছিলাম। তাই মাংসের বড় টুকরোর গায়ে তারই নামটা লিখে দিয়েছিলাম। খানিকটা আন্দাজেই বলতে পারো। বলেই তারানাথ উঠে দাঁড়ালো। উঠিস, আমার একটা কুস্তি করার আছে। আমি বললাম, তারপর কি হলো আর বললেন না তো? কি আর হবে, বাচ্চাটা সুস্থ হয়ে উঠল, আর ওই মেয়েটারও শুনেছি ভালো বিয়ে হয়ে গিয়েছিল পরে। কিশোরী আমার হাত ধরে টান দিয়ে বলল, চলো, এরপর আর বাস পাবো না।